ভাবুন তো বিয়ের ঠিক আগে জানতে পারলেন আপনার ফিয়ান্সে আপনাকে প্রতারণা করছে। মেয়েটির সাথেও ঠিক এমনটি ঘটে। সমস্ত স্বপ্ন, ভালোবাসা, আশা এক মুহূর্তেই ভেঙে চুরমার। তাই সে সিদ্ধান্ত নিল এই বিয়েটি সে ভেঙেই দিবে। কিন্তু তারপরে আসলো আসল টুইস্ট। বিয়ে না করে হঠাৎ করে জানতে পারে সে একটা বড় লটারি জিতেছে আর তার পুরস্কার হলো এক বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি। কিন্তু ওর ফিয়ান্সেকে ছাড়া তো ম্যানশনটি কোনোভাবেই তাকে দিবে না। তো ইতিমধ্যে তো ওর ফিয়ান্সে ওকে ব্লক করে নতুন মেয়ে নিয়ে মজ মাস্তিতে ব্যস্ত। অর্থের টানাটানিতে থাকা মেয়েটি ভাবতে থাকে যেভাবেই হোক এই ম্যানশনটি আমি পাবোই, কিন্তু জামাই ছাড়া কোনোভাবে এই ম্যানশনটি ওকে দেওয়া হবে না। ঠিক তখনই এক রাতে দেখা হয় এক অচেনা ছেলের সাথে। মেয়েটি ড্রাঙ্ক অবস্থায় নিজের ফিয়ান্সে ভেবে ওকে তো অনেক বকাবকি করতে থাকে, কিন্তু যখনই নিজের সেন্সে ফিরে আসে তখন বুঝতে পারে ও তো ভীষণ ভুল করে ফেলেছে। আর ও যখন জানতে পারে ছেলেটির নাম ওর ফিয়ান্সের নাম একই, তখন ও ছেলেটিকে নিজের হাজবেন্ড হওয়ার কথা বলে। ছেলেটি ওর এরকম আচরণে খুবই হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি পাগল নাকি। কিন্তু মেয়েটির জোরাজুরি শেষে ছেলেটি রাজি হয়ে যায়। মেয়েটি তো ভেবেছিল এই ছেলেটিও নিশ্চয় ওর মতোই গৌরব হবে, কিন্তু সত্যিটা একেবারেই সিনেমার মতোই। সে আসলে কোরিয়ার সবচেয়ে বড় এক কোম্পানির সিইও। এরপর শুরু হয় এক দারুণ মজার গল্প। চলুন দেখা যাক ভাগ্য কি সত্যি ওদেরকে এক করবে নাকি আরেকটা মজার বিপত্তি ওদের জন্য অপেক্ষা করছে। ড্রামার শুরুতেই আমরা মেরি নামের এই মেয়েটিকে দেখতে পাই যে ছিল সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তো নিজের একটা ছোটখাটো বিজনেস রয়েছে, ওর ছোট্ট একটা স্টুডিও যেটা নিয়ে ওর অনেক স্বপ্ন, কিন্তু টাকার খুব সংকটের জন্য এগিয়ে যেতে পারছে না। আজকে কোম্পানিটিতে প্রেজেন্টেশন দিতে আসে। ও কিছু প্রজেক্ট নেওয়ার জন্য ও তো খুব ভালো প্রেজেন্টেশন রেডি করে। ওর যে প্রপোজাল ছিল তাও অনেক বেশি ভালো ছিল, কিন্তু এখানে যে ইন্টারভিউরা ছিল ও কিন্তু একদমই সিরিয়াসলি নিচ্ছিল না। এইখানে তো এক লোক এমন কিছু বলে বসে যেটাতে মেয়েদেরকে ছোট করা হয়, যেটা শুনে মেরি প্রচন্ড রেগে যায়। তার মধ্যে কি লজ্জা শরম বলতে কিছুই নেই, একা মেয়ের সাথে কিভাবে এসব কথা বলতে হয় সেটাও জানে না। যেটা শুনে লোকটি প্রচন্ড রেগে যায়। তোমার এরকম আচরণের ফলে তুমি কখনোই প্রজেক্ট নিতে পারবে না। তখন মেরি বলে আমি এরকম লোকের সাথে কাজও করতে চাই না, আমি নিজেই আপনাদের প্রজেক্টগুলো রিজেক্ট করে যাচ্ছি। ও নিজের স্টুডিওর জন্য তো অনেক হার্ডওয়ার্ক করতে থাকে। মেয়ের স্টুডিওতে সুংহুই নামের এক এমপ্লয়িও ছিল যে সব সময় ওকে সাপোর্ট করত। এরপর আমরা মেরির ব্যক্তিগত জীবন দেখতে পাই। ওর ফিয়ান্সে ইউজু, ওরা দুজনকে প্রচন্ড ভালোবাসতো। ম্যারেজ রেজিস্ট্রি করিয়েছে, ইতিমধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হবে। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। ওরা ওদের বিয়ের প্রিপারেশন নিচ্ছিল। ওরা ওদের নতুন অ্যাপার্টমেন্ট খুব সুন্দরভাবে গোছাচ্ছিল। আজকে কাজ শেষ করে মেরি ইউজুকে কল করে একসাথে ডিনার করার জন্য, কিন্তু ইউজু বলে আমি তো খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এ আছি। কিন্তু এখানে আমরা ইউজুকে দেখতে পাই যে এটা ওর ব্যক্তিগত মিটিং ছিল। মেরি তো ওদের বিয়ের সবকিছু অ্যারেঞ্জ করছিল। ওর মায়ের তখন কল আসে আর এখানে আমরা জানতে পারি এই অ্যাপার্টমেন্টের সব টাকা ওর মাই দিয়েছে। এটাতে তো ইউজুর উপর একটু রেগে গিয়েছিল, কিন্তু যেহেতু ভালোবাসে সেহেতু কম্প্রোমাইজ করেছে। ওর মা বলে তুমি ওর উপর রাগ করো না, হয়তো ও তোমার জন্য আরো ভালো কিছু প্ল্যান করে রেখেছে। হঠাৎ করে ও নিজে একটা কানের দুল দেখতে পায় আর যেটা দেখে ও প্রচন্ড অবাক হয়। এই কানের দুল তো ওর ছিল না। তখন বেডরুমে ও খুব লম্বা একটি চুল দেখতে পায়। ওর চুল তো একটু ছোট ছিল, এত লম্বা চুল কোথা থেকে আসলো যেটা ও ভালো করে বুঝতেই পারছে। পরের সিনে আমরা দেখি মেরি যখন ইউজুর সাথে দেখা করে
আর ডিরেক্ট ওকে জিজ্ঞেস করে যে জেনিকে আমি সোশ্যাল মিডিয়াতে ফলো করেছি, তোমরা দুজন পোস্টে সবসময় রিয়েক্ট দাও। তখন ইউজু বলে ও তো আমার কলিগ। মেরি তখন কানের দুলটি দেখায়, যেটা দেখে সে একটু ঘাবড়ে যায় আর বলে আরে ও তো উইকেন্ডেতে আমাদের বাসায় এসেছিল, আমাদের কোম্পানির প্রজেক্টে একসাথে কাজ করছিলাম। তখন মেরি তো বাকি কলিগদের ছবি দেখায়, ওরা সবাই উইকেন্ডেতে একসাথেই ঘুরতে গিয়েছিল, কিন্তু তোমরা দুজন একা কেন অ্যাপার্টমেন্টে দেখা করেছো? সেটা শুনে ও প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে আমি তো খুব বেশি টেনশনে ছিলাম, হয়তো আমার কোনো ভুল হয়ে গিয়েছে। আর ছেলেদের দ্বারা তো এমন ভুল প্রায়ই হয়, মেয়েদের সেটা মানিয়ে নিতে হয়। এখন তো আমি তোমাকে সরি বলছি, আর কিছুদিন পরেই আমাদের বিয়ে হবে, এগুলো ভুলে যাও। এগুলো শুনে সে প্রচন্ড রেগে যায়। দুজনের মধ্যে তখন কথা কাটাকাটি হতে থাকে। ইউজু বলে ওর আর আমার মধ্যে একবারই ভুল হয়েছে, আমি তোমাকে সরি বলছি তো। কিন্তু তখনই ওর কাছে জেনির মেসেজ আসে, আবারও আজকে দেখা করার কথা বলে, মানে হাতে নাতেই ধরা পড়ে গেল। ও যখন ফোনটি ওর হাত থেকে কেড়ে নেয়, ইউজু তখন ফোনটি সরিয়ে নেয়। মেরিও ফোনটি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউজু ফোনটি নষ্ট করে দেয়। কিন্তু এর ফলে মেরি হাতে একটু ব্যথা পায়। মেরি রেগে গেলে বলে এখন তো তুমি সম্পূর্ণ লিমিট ক্রস করে ফেলেছ, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি এই সম্পর্ক থেকে বের হতে চাই। এটা বলে ও আইস কফি ওর মুখে ছুঁড়ে মেরে ওখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে এবার থেকে স্টাডি কমপ্লিট করে কোরিয়াতে এসেছে। এখানে প্রথমে দেখে তো ওকে খুব রুড মনে হচ্ছে। একটা ছেলে এসে ওকে বলছিল তুমি কি আমার সিটে গিয়ে বসতে পারবে, আসলে তোমার পাশে আমার মায়ের সিট পড়েছে, আমি আমার মায়ের সাথে বসতে চাই। ছেলেটি বলে না, তুমি গিয়ে তোমার সিটে বসো, আমি এক পাও নড়তে পারবো না। ছেলেটি যখন চলে যায় তখন আমরা দেখি ওই বৃদ্ধ মহিলা ওকে ধন্যবাদ জানায়। আসলে ওনার ছেলে তো ওনার থেকে জোর করে সব প্রপার্টি নিয়ে যেতে চাচ্ছিল। কোরিয়া গেলেই উনি ওনার রিলেটিভের সাথে দেখা করতে পারবেন, এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করবেন। এই কারণে একটু আগে ছেলেটির জন্য সিট ছাড়ছিল না। এয়ারপোর্টে যখন পৌঁছে যায় তখনই ওর কাছে ওর গ্র্যান্ডমার কল আসে, যেহেতু তুমি কোরিয়া ফিরে এসেছো, এখন তোমার ফ্যামিলি বিজনেস সামলাতে হবে। ছেলেটি তখন বলে এখন না, 3 বছর পর আমি ফার্স্ট ভ্যাকেশন পাচ্ছি, আমি 1 মাস রেস্ট নিব, তারপর আমি ভেবে দেখবো আমি কি বিজনেসে জয়েন করবো কিনা। এরপরও ভ্যাকেশনে চলে আসে, একা একাই ওর পছন্দের জায়গাগুলোতে ঘুরে অনেক অ্যাক্টিভিটি করে, যে এরকমটা আমাদের সবারই ড্রিম। 1 মাসও খুব ভালোভাবেই এনজয় করে। অন্যদিকে আমরা মেরি আর ইউজুকে দেখি, ওরা দুজন তো কোর্ট থেকে বের হয়ে সব ফর্মালিটি পূরণ করে ফেলেছে, কিছুদিনের মধ্যেই ওদের ডিভোর্স হয়ে যাবে। এখানে মেরির মনটা প্রচন্ড খারাপ ছিল, ও তো এখন পর্যন্ত ওর মাকেও এ ব্যাপারে জানানোর সাহস পাচ্ছে না। এদিকে ইউজু আমরা একদম কুল দেখতে পাই, ওর কাছে জেনির কল আসে, ওরা দুজন তো ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান করে, যেটা শুনে মেরির মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। ইউজু তখন মেরিকে বলে আমাদের দুজনের মেমোরি গুলো ভালোই ছিল, আমাকে ভুলে যেও, অন্য কাউকে তুমি বিয়ে করে নিও। ওকে বেস্ট উইশেস দিয়ে ওখান থেকে চলে যায়। ওর এই কথা শুনে মেরি আরো বেশি রেগে যায়, ও অনেক বেশি কান্না করতে থাকে। ও তো ইউজুকে অনেক ভালোবাসেছিল, ও নিজেকে প্রমিস করে এখন থেকে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবে আর অনেক টাকা ইনকাম করবে। অন্যদিকে আমাদের মেইন লিডার যখন ভ্যাকেশন শেষে ফিরে আসে তখন আমরা জানতে পারি ওদের যে ফ্যামিলি বিজনেস রয়েছে সেটা তো কোরিয়ার সবচেয়ে বড় বিজনেসের মধ্যে একটি। কোরিয়ার সবচেয়ে বড় এক বেকারি ওরা চালায়। ওদের এই কোম্পানি তো শুধুমাত্র কোরিয়ান এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও জনপ্রিয়। এই কোম্পানির সিইও এখানে ওর গ্র্যান্ডমা, কিন্তু গ্র্যান্ডমা খুব শীঘ্রই ওর নামে এই বিজনেস করে দিতে চাচ্ছে। অন্যদিকে আমরা মেরিকে দেখি, মাঝরাতে ওর বাসায় তো পুলিশ আসে। এখানে আমরা জানতে পারি ও যার থেকে এই বাসাটি কিনেছিল সে আসলে ফ্রড ছিল, ওর টাকা মেরে দিয়েছে। একে তো ওর লাইফে এত প্রবলেম চলছে, এখন তো থাকার জায়গাটিও চলে যায়। এরপর তো হেল্পের জন্য ইউজুকে কল করে, তোমার কি কোনো লয়ার ফ্রেন্ড আছে? ও তো এক রিলেটিভ লয়ার ছিল। ইউজু তখন বলে এখন আমরা দুজন স্ট্রেঞ্জার, আমার থেকে তুমি কেন সাহায্য চাচ্ছ? এটা বলে ওর কলটি কেটে দেয়, যেটা শুনে ও প্রচন্ড ভেঙে পড়ে। ও
ও এখন কার কাছে সাহায্য চাইবে, একা একা অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে আমরা আমাদের মেইন লিডকে দেখতে পাই যে ওর গাড়িটি ভুল জায়গায় টার্ন করে ও মেপে বুঝতে না পারছিল না এখানে কোন রাস্তা দিয়ে যাবে। ওই রাস্তায় আমরা মেরিকে দেখতে পাই যে ড্রাঙ্ক হয়ে হাঁটছিল। তখন গাড়ির সাথেও ধাক্কা লেগে নিচে পড়ে যায়। ছেলেটি তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। তুমি ঠিক আছো তো? চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। কিন্তু এত বেশি ড্রিঙ্ক ছিল, ওর কোনো কথাই শুনছিল না। তখন ছেলেটি বলে, আচ্ছা এমন যদি ডক্টরের কাছে না যেতে চাও তাহলে পরে আমি তোমাকে নিয়ে যাব। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক কম্পেনসেশন দিতেও রাজি। তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। এটা বলে ওর ফোনের মধ্যে নিজের ফোন নাম্বার সেভ করে দেয়। এরপরে ও যখন চলে যেতে নেয়, মেরি ফোন চেক করে দেখে ওর নাম্বার তো ইউজুর নামে লেখা, যেটা দেখে প্রচন্ড রেগে যায়। ও তখন ছোট ছেলেটির কাছে আসে আর সাথে সাথে ওকে চড় মেরে বসে। আসলেও ছেলেটিকে নিজেই ইউজু ভেবে ইচ্ছে মতো বকাবকি করতে থাকে। আর এখানে আমরা এটাও জানতে পারি এই ছেলেটির নামও ইউজু ছিল। এখনই তুমি আমার 5 মিলিয়ন ইয়ন দিবে। তুমি আমার টাকা মেরেছো, আমার মায়ের টাকাও মেরেছো। ওর কথার মানে তো ইউজু কিছুই বুঝতে পারছিল না। তখন তো মেরি জোর করে ওর গাড়িতে উঠে পড়ে। ইউজু ভাবতে থাকে মেয়েটি হয়তো পাগল হয়ে গিয়েছে। ওকে অনেকবার বলতে থাকে গাড়ি থেকে নামার জন্য, কিন্তু ও কোনোভাবেই নামবে না। বেচারা ইউজু তখন ওকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়, কিন্তু ম্যারি তো ওর পিছুই ছাড়ছিল না, ওর পিছু লেগেই পড়ে। ইউজু ওকে ধাক্কা দিয়ে সরাতে নেয়, মেরি গিয়ে তো ক্যাকটাস গাছের উপর বসে পড়ে। বেচারি তখন জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে আর নিজেই সব কষ্টের কথা ওকে বলতে থাকে। এখানে আমরা বুঝতেই পারছি আমাদের ইউজু খুব কাইন্ড ছিল। ওর এরকম অবস্থা দেখে ওর প্রচন্ড খারাপ লাগে। মেয়ে তো ঠিক মতো হাঁটতেই পারছিল না। পরের সিনে আমরা ওকে একটা হসপিটালে দেখি। বরাবর 18টি কাটা ওর ব্যাগ থেকে ডক্টর বের করে। বেচারির অবস্থা প্রচন্ড খারাপ ছিল। ও এত বেশি এমব্রেস ফিল করছিল, ডাক্তারদের সাথেও আই কন্ট্যাক্ট করতে পারছিল না। এরপর আমরা ডক্টর জিনকে দেখি। ইউজুকে ধন্যবাদ জানায়। জিন জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো নাকি? ইউজু বলে, না, একটু আগে আমাদের দেখা হয়েছিল। এখন আমরা এটাও জানতে পারি জিনের বাবা ডক্টর, যে ইউজুর গ্র্যান্ডমার পার্সোনাল ডক্টর হিসেবে কাজ করছে। জিন ওর উপরে একটু বিরক্ত হয়ে বলে, 1 মাস হলো তুমি কোরিয়াতে এসেছো, কিন্তু তুমি আমাকে একবারও কল করলে না। জিন তখন আজকে একসাথে ডিনার করার কথা বলে, কিন্তু ইউজু তখন বাইরে মেরিকে দেখতে পায়। আর দেখতে পায় মেরি ঠিক মতো হাঁটতেও পারছিল না। ইউজু ভাবতে থাকে ওর গাড়ির সাথে ধাক্কা লেগে ওর এরকমটা হয়েছে, যার কারণে ও মেরিকে লিফট দেয়। বেচারি মেরি তো বসতে পারছিল না। সারা রাস্তা গাড়ির মধ্যে কিভাবে বসেছিল সেটা তোমরা দেখেই নাও। মেরি তো খুবই এম্বারেস ফিল করছিল। ও তখন নিজের স্টোরি বলতে থাকে, কিন্তু আজকের দিন আমার সবচেয়ে বাজে ছিল। ও যখন কথা বলছিল ওর মুখ থেকে তো অ্যালকোহলের গন্ধ আসছিল, যেটাতে ইউজু ওর গাড়ির জানালা খুলে দেয়, যেটাতে বেচারি আরো বেশি এমব্রেস ফিল করে ওর কথা বন্ধ করে দেয়। এখন আমরা দেখি ভোর হয়ে যায়। মেরি তো অস্বস্তি লাগছিল। ও তখন গাড়ি থেকে নামে সূর্যোদয় দেখে বলতে থাকে, আমি যখনই সূর্যোদয় দেখি তখনই আমি জীবনে আশা ফিরে পাই। রাত কাটিয়েই সকাল হয় আমার জীবনেও, হয়তো এরকম হবে, সফলতা আসবে। কথা বলতে বলতে খিদায় ওর প্যান্ট চুচু করতে থাকে। সাউন্ড তো আবার এমব্রেসড ফিল করে। এরপর তো ইউজুকে বাসায় পৌঁছে দেয়। ইউজুর সামনে তো একটু সাধারণভাবে চলার চেষ্টা করছিল, কিন্তু বাসায় আসার পর আমরা দেখতে পাই বেচারি একদমই হাঁটতে পারছিল না। পরের সিনে দেখি বড় এক কোম্পানিতে আজকে লাকি ড্র হবে। এক বড় মেনশন তো নিউলি ওয়েড কাপলদের দেওয়া হবে। লটারির মাধ্যমে সেটা যাচাই করা হবে কে পাবে। কিন্তু এখানে আমরা জানতে পারি এগুলো সব শো ছিল। কাকে মেনশন দেওয়া হবে সেটা আগে থেকেই সিলেক্ট করে রাখা হয়। কিছুদিন আগে এই সিটির মেয়র বিয়ে করেছে, ওনাদেরকে সিলেক্ট করে রাখা হয়েছে। তখন ডিরেক্টর লি বলে, এত ফর্মালিটির কি আছে, আমরা তো ভালো করেই জানি কাকে সিলেক্ট করা হবে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট সাংখিয়ান বলে, কিন্তু সবাইকে তো এটা দেখাতে হবে আমরা লিগেলি কাজটা করেছি। সাংহিয়ান একটি টিকিট দেয়, যেটা লি ওর হাতের নিচে লুকিয়ে রাখে। এরপর তো ওই ইভেন্টে আসে। ও যখন টিকিটটা নিতে নেয় ওর হাত থেকে তো টিকিটটা নিচে পড়ে যায়। ও তখন চেষ্টা করে টিকিটটি তুলতে, এরপর তো টিকিটটি তুলে নেয়।
কিন্তু টিকিটটি তোলার পর নাম দেখে তো বেচারা অনেক বেশি শকড হয়ে যায়। ও তো ভুল টিকিট তুলেছে, যে টিকিটে মেরির নাম লেখা ছিল। পরের সিনে আমরা দেখি মেরির কাছে কল আসে, ও খুব বড় একটা মেনশন জিতেছে, যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। ওকে কিছু ডকুমেন্ট জমা দিতে বলে, ওর বিয়ের সব ডকুমেন্ট জমা দিতে বললে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই তো ওর ডিভোর্স হয়ে যাবে, কিন্তু তখন ও ভাবতে থাকে এখনো তো আমি ম্যারিড, কারণ ডিভোর্সের পেপার এখনো ওরা সাবমিট করেনি। ও ভাবতে থাকে কোনোভাবে আমি এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। এরপর সব ডকুমেন্ট ও অনলাইনে জমা করে দেয়। অন্যদিকে আমরা দেখি ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট সাংহিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ম্যানেজারকে বলে রুলস আরো বেশি স্ট্রিক্ট করতে, যাতে করে কোনো না কোনো ভাবে ওরা রিজেক্ট করতে পারে। এগুলো জানার পর মেয়ে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর ফিয়ন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওর ফিয়ন্সে ওকে ব্লক করে দিয়ে নিজের নতুন গার্লফ্রেন্ডের সাথে মজা মাস্তিতে ব্যস্ত। ও ভাবতে থাকে ওর জীবনে একটি আশার আলো ছিল, আলো দেখার আগে সে আলো নিভে যাচ্ছে। তখনই ওর কাছে ইউজুর একটি মেসেজ আসে, তুমি ঠিক আছো তো? আর ওকে আবার চেক আপ করার কথা বলে। ও মেসেজটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এই ছেলেটির নামও তো ইউজো। আমি যে ডকুমেন্ট সাবমিট করেছি সেখানে তোমার হাজবেন্ডের নাম ইউজু লেখা। এরপর তো ও মেসেজ করে ইউজুকে কালকে দেখা করার জন্য ডাকে। পরদিন তো ওরা দুজন কফি শপে দেখা করে। দুজনেই একটু এমব্রেস ফিল করছিল। ও তো ভয় পেয়ে পেয়ে জিজ্ঞেস করে তুমি কি ম্যারিড? ইউজু একটু অবাক হয়ে বলে না। তো অতক্ষণ হঠাৎ করেই বলে তুমি কি আমার হাজবেন্ড হবে, যেটা শুনে ও অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি কি ওই ধাক্কার জন্য আমাকে ব্ল্যাকমেল করছো? মেরি বলে আরে আরে তুমি তো আমাকে ভুল বুঝছো, আমি তোমার রিয়েল হাজবেন্ড হওয়ার কথা বলছি না, একদিনের জন্য আমার ফেক হাজবেন্ড হবে। তখন ইউজু বলে আমি ভালো করে বুঝতে পারছি তুমি ফ্রড ব্ল্যাকমেইলার, তুমি নিশ্চয়ই বড়লোক কাউকে ফাঁসাতে চাচ্ছ, এরপর আমার হেল্প নিয়ে ওখান থেকে বাঁচতে চাচ্ছ। এরকম ফালতু প্ল্যান না বানিয়ে তোমার হার্ড ওয়ার্ক করা উচিত, নিজের লাইফে কিছু করা উচিত, মানুষকে ঠকিয়ে তুমি কখনো সফলতা পাবে না। এগুলো বলে ও যখন চলে যেতে নেয় তখন মেরি ওকে থামায়। তখন ইউজু বলে না, আমি তোমার কোনো কথাই শুনবো না, এসব ফ্রডের মধ্যে আমি ইনভলভ হতে চাই না। আর হ্যাঁ, আমি চাইলে এগুলো পুলিশে ইনফর্ম করতে পারি, যেটা শুনে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ইউজু ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কোম্পানির সিন দেখতে পাই। এখানে আবার জানতে পারি ইউজুর একজন ফুফু রয়েছে। ইউজু কুরিয়ার ফিরে আসার ফলে তো উনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। গ্র্যান্ড মা যখন ওনাকে বলে ছেড়ে পদ থেকে সরিয়ে ওই পদে ইউজুকে বসানো হবে, তখন তো উনি প্রচন্ড রেগে যায়, তুমি এটা করতে পারো না। তখন গ্র্যান্ড মা বলে তোমার ছেলে তো এটার যোগ্যই না। এরপর আমাদের ইংসুকে দেখানো হয়, সেখানে আমরা ওকে দেখে বুঝতে পারি ওর লাইফ নিয়ে একদমই সিরিয়াস ছিল না। ওর মা তাকে প্রচন্ড বকাবকি করতে থাকে আর বলে কেউ কোরিয়াতে ফিরে এসেছে আর ও খুব শীঘ্রই কোম্পানিতে জয়েন হবে, তুমি তো এই কোম্পানির কিছুই পাবে না। তো ও ওর মায়ের কথাতে একদম পাত্তাই দিচ্ছিল না। এরপর তো ফুফু আসে ওনার হাজবেন্ডের কাছে বিচার দিতে। এখানে আমরা দেখি উনি খুবই শান্ত ছিল। পরের সিনে দেখি ইউজুর সাথে জিনের দেখা হয়। ইউজু ওকে বলে গ্র্যান্ড মা ইদানিং অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, প্লিজ গ্র্যান্ডমার ভালো করে ট্রিটমেন্ট করো। তখন জিন লজ্জায় পেয়ে বলে এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি ওনার গ্র্যান্ড ডটার ইন ল। ইনডিরেক্ট ইউজুর কথাই বলছিল। তখন ইউজু অনেক বেশি অবাক হয়ে বলে আমি তো ভাবতেই পারিনি তুমি ইউজুকে পছন্দ করো, যেটা শুনে শুধু প্রচন্ড রেগে যায়। তখন তো ওদের সামনে ছোট একটা বাচ্চা পড়ে যায়, বাচ্চাটির ভেঙে তো একটি টয় দেখে ইউজুর ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। দুর্ঘটনায় ওর বাবা মা মারা যায়, ওই অ্যাক্সিডেন্টে ইউজু একমাত্র বেঁচে ছিল। ও হসপিটালে অনেক বেশি কান্না করতে থাকে, কিন্তু তখনই ওর কাছে ছোট্ট একটি বাচ্চা আসে যে ওকে সান্ত্বনা দিতে থাকে আর নিজের টয়টি ওকে গিফট করে। এই টয়টি তো ওর টয়ের মতোই সিমিলার ছিল। অন্যদিকে মেরির কাছে তো আবার ওয়ার্নিং আসে, এই উইকেন্ডের মধ্যে ওর বাসাটি খালি করতে হবে। ও বুঝতে পারছিল না ও কোথায় যাবে, ওর মাকেও তো এ ব্যাপারে জানাতে পারছে না। এখানে ওর মা আর ওর কথার মাধ্যমে আমরা জানতে পারি ওর ছোট বোন যে অ্যাব্রোডে পড়াশোনা করে, ওর বোন তো চাচ্ছে ওর বিয়েতে অ্যাটেন্ড করতে। ম্যারি বলে আমরা তো আমাদের বিয়ে পিছিয়ে দিয়েছি। ওর মা তখন জিজ্ঞেস করে কেন তোমরা তোমাদের বিয়ে কেন পেছালে, মানে বুঝতে পারছিল না ও তখন কি বলবে। পরের সিনে আমরা দেখি ফাইনালি ইউজু কোম্পানিতে জয়েন হয়। ওর আঙ্কেল তো খুব সুন্দরভাবে ওকে ওয়েলকাম করে আর এমপ্লয়ীদের সাথে ওকে পরিচয় করিয়ে দেয়। ও তখন
টিম লিডার হিসেবে জয়েন হয়েছে। ওর পারফরমেন্স ভালো হলে ওকে সিইও বানানো হবে। আজ প্রথম দিনই কোম্পানির খুব ইম্পর্টেন্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, যেখানে অনেক শেয়ার হোল্ডার অ্যাটেন্ড করে। এখানে ইউজু একটা প্ল্যান করছিল। আসলে কিছুদিন আগে ওর জন্য এক এমপ্লয়ি কিছু প্রজেক্টে ভুল করে। ও তো সব চেক করে, কিন্তু এই ভুলগুলো ও শুধরায় না। আজকে ইউজি যখন প্রথমে মিটিং আসে, তখন তো এই ভুলগুলো ও তুলে ধরতে থাকে আর বলে নতুন টিম লিডারের তো উচিত ছিল আগে প্রজেক্টটা চেক করা, প্রজেক্ট কি ভুল আছে নাকি ভুল নেই এগুলো সংশোধন করা। এত ইম্পর্টেন্ট জিনিস তুমি কিভাবে ভুল করতে পারো। ও এভাবে ইউজার প্রথম দিনই খুব বাজেভাবে ইনস্টল করে, যেটাতে গ্র্যান্ডমা ইউজার দুর্বলতা বুঝতে পারে। এগুলো ইস্যু প্ল্যান করেই করেছে ওকে নিচু দেখানোর জন্য। এই কোম্পানির সিইও নিজে হতে চাচ্ছে, যে তখন সব সময় সবার সামনে সরি বলে। পরবর্তী এ ধরনের ভুল কখনোই হবে না। আসলে ওরা তো টেম্পোরারি পার্মানেন্ট করছে। ওরা যে প্যাকেজিং ডিজাইন করছে সেটা আসলে মেরির স্টুডিও থেকে করানো হয়েছিল। ওরা তো অনেক বেশি প্রোডাকশন করিয়েছে। এখন এই প্রোডাকশন কপিরাইট তো মেরির স্টুডিওরই ছিল। ওরা যদি কপিরাইট না কিনে, মেরির স্টুডিও যে কোনো সময় ওদের উপর কেস করতে পারে। এখানে আমরা দেখতে পাই মেরি কোম্পানি থেকে কল আসে। আজকে খুব বড় এক কোম্পানি থেকে তোমাদের স্টুডিওতে কল আসবে, তোমাদের রেগুলার যত চার্জ এর থেকে 10 গুণ বেশি চার্জ করবে। সাথে সাথে এটা বলে কল কেটে দেয়। মেরি ভাবতে থাকে এটা কি কোনো প্র্যাঙ্ক কল ছিল কিনা, কিন্তু একটু পরেই কোম্পানি থেকে কল আসে আর কপিরাইট কেনার কথা বলে মেরিসংকে বলে 10 গুণ বেশি বলতে। যেটা জানতে পেয়ে ইউজু আর ওর টিম অনেক বেশি শকড হয়ে যায়। ওরা যদি এখন প্যাকেজিং চেঞ্জ করেন তাহলে তো ওদের বিলিয়ন ওন লস হয়ে যাবে, যার ফলে তো খুব আপসেট হয়ে পড়ে। ও ভাবতে থাকে এত টাকা কেন নর্মাল একটা ডিজাইনারের জন্য দিব। ও তখন নেগোসিয়েশন করার একটা ডিসিশন নেয়। অন্যদিকে আমরা সাংহিয়ানকে দেখি, যার সাথে ডিরেক্টর লি খুব বাজেভাবে আচরণ করছিল। ওকে একদম সার্ভেন্টের মতো ট্রিট করতে থাকে, যেটাতে ও প্রচন্ড রেগে যায়। কিন্তু ও তো কিছুই বলে না, নিজের রাগকে সম্পূর্ণ কন্ট্রোল করে রাখে। অন্যদিকে মেরিতে অনেক বেশি টেনশন ছিল। ইউজু ওকে ডিরেক্ট না করে দিয়েছে, ওকে হেল্প করতে পারবে না। আর ওর ফিয়ান্সে তো ওকে ব্লকে করে রেখেছে। ও তখন ডিসিশন নেয় ওর এক্সপিরিয়েন্সের বাসায় গিয়ে ওর ফ্যামিলির সাথে গিয়ে কথা বলবে। এখানে আমরা ইউজিনের মা আর বোনকে দেখতে পাই। ওরা তো আগে থেকেই খুব বিরোধ ছিল। শুরু থেকেই মেরিকে পছন্দ করতো না, কারণ মেরি তো কোনো বড়লোক ঘরের মেয়ে ছিল না। ইউজু যখন জেনির সাথে রিলেশন যায় সেটাতে ওরা অনেক বেশি খুশি হয়, কারণ জেনি অনেক বড়লোক ঘরের মেয়ে। একটু পরেই আমরা দেখি মেরি ওদের সাথে দেখা করতে আসে। মেরিকে দেখে ওরা দুজন প্রচন্ড রেগে যায়, ওকে খুব নিচু করার চেষ্টা করে, ইনসাল্ট করতে থাকে আর বলে আমার ছেলে কত ভালো ইউনিভার্সিটি কলেজে থেকে পড়াশোনা কমপ্লিট করেছে, তোমার মতো এডুকেশনের কোয়ালিফিকেশন খুব বিলো। তুমি তো খুব সাধারণ একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছো, তোমার ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড ভালো নেই। ও তোমাকে ছেড়ে দিয়েছে, এখন কি তোমার সেলফ রেসপেক্ট? এখানে ও তো কিছু বলারই সুযোগ পাচ্ছিল না। মেরে তখন প্রচন্ড রেগে ওখান থেকে চলে আসে। ও ভেবেছিল হয়তো মেনশনের ব্যাপারে ওদেরকে জানাবে, আর ও এখন থেকে ডিসিশন নেই কখনো এই ফ্যামিলির সাথে আর কন্ট্যাক্টই করবে না। এরপর তো মেরির কাছে কোম্পানি থেকে কল আসে, নেগোশিয়েশনের জন্য একটা মিটিং ফিক্স করা হয় ওদের কোম্পানিতে। মেরিকে ডাকা হয়। মেরি তখন খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আর মিটিং এর জন্য ওই কোম্পানিতে আসে। ইউজু যখন মিটিং এ যেতে নেন তখন ইউসু তো ওকে অনেক বেশি ক্রিটিসাইজ করতে থাকে। ইউসু বলে আমি তোমাকে কখনোই এই পদের জন্য অ্যাকসেপ্ট করব না। এখন ইউজু বলে কেন, তোমার প্রবলেম কিসের? আর আমি ভালো করে জানি ইচ্ছে করেই তুমি আজকে সবার সামনে আমাকে ক্রিটিসাইজ করার জন্য মিটিং এ এরকমটা করেছো। ইয়াংসু তখন হাসতে থাকে আর বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো যদি তুমি এই মিটিং এ নেগোসিয়েশন করতে পারো, আর যদি না করতে পারো তাহলে নিজের সিট ছেড়ে আমাকে দিয়ে দিও। ইউজু তখন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয়। একটু পরে আমরা দেখি মেরি যখন ওখানে আসে হঠাৎ করে ইউজুকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে লুকিয়ে পড়ে। একটু পরে আবার যখন চেক করে তখন দেখতে পাই ইউজু তো এখানে নেই আর ভাবতে থাকে আমি আশেপাশে ওকে কেন দেখছি। এরপর আবারও নিজেকে নর্মাল করে মিটিং রুমে আসে, কিন্তু মিটিং রুমে আসার পর ও অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এখানে এসে তো ও ইউজুকে দেখে আর ইউজু ওকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। মেরি তখন বলে আমি নেগোসিয়েশনের জন্য সম্পূর্ণ রেডি, কিন্তু আমি টিম লিডারের সাথে একটা কথা বলতে চাই। এরপরে এমপ্লয়ি ওখান থেকে চলে যায়। মেরি তখন ইউজুকে বলে
আমার যেমন তোমার সাহায্যের প্রয়োজন, এখন তো তোমারও আমার সাহায্যের প্রয়োজন। আমি আগের টাকাতেই তোমাদেরকে কপিরাইট দিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে আমাকে তোমার সাহায্য করতে হবে। তখন ইউজু বলে, আমি তোমার এই কাজে কখনোই হেল্প করতে পারবো না। তুমি মানুষের টাকা মেরে দিতে চাচ্ছ, এই ফান্ড ইলিগাল কাজে আমি কখনোই সাহায্য করব না। হ্যাঁ, তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে পুলিশে ইনফরমেশন করে দেব। ও যখন চলে যেতে নেয় তখন মেরি ওকে থামায়, বলে আমি আসলে তো কাউকে লুট করতে চাই না, আমি একটা লটারিতে ম্যানশন জিতেছি, কিন্তু ম্যানশনটা পেতে হলে আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে যেতে হবে। তো আমি কিভাবে এখানে মানুষের টাকা মারবো? কিন্তু এই ইউজু ওর কোনো কথাতেই বিশ্বাস করছিল না। তখনই ওর কাছে তো ইয়ংসুর টেক্সট আসে, তোমার মিটিং এতক্ষণ লাগছে, নিশ্চয়ই নেগোসিয়েশন তুমি করতে পারোনি, তাই না? তখন ইউজি হতে থেকে, আমি তো ওর সামনে ছোট হতে চাই না। তখন মেরি বলে, দেখো, তোমার গাড়ির ধাক্কার ফলে আমি হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি, এর বিনিময়ে তো তুমি আমাকে সাহায্য কম্পেনসেশন দিতে, তাহলে প্লিজ সাহায্য করো। এরপর আমরা দেখি ইউজি ফাইনালি ওর সাথে ডিল করে নেয়। পরের দিন মেরি ইউজিকে ওই কোম্পানিতে নিয়ে আসে। এখানে তো একদম ওর এক্সপিরিয়েন্সের মতোই ওকে চশমা পরিয়ে দেয়, ওয়েডিং রিংও দেয়, যাতে ওদের কেউ সন্দেহ না করে। তখন মেরি বলে, আমি তোমাকে সব নাম ডিটেলস মেসেজ করে দিয়েছিলাম, তুমি চেক করেছিলে? ইউসুফ বলে, না, তুমি আমাকে বলেছো শুধু তোমার সাথে আসার জন্য, আমি কিছু মুখস্থ করতে পারবো না, আর আমি কোনো মিথ্যাও কথা বলতে পারবো না। অন্যদিকে আমরা দেখি সাংহিয়ন তো আবারও অনেক বেশি ইনসাল্ট করছিল, কারণ ও নিজেই এই আইডিয়াটা দিয়েছিল। ও ভেবেছিল এটাতে ওদের কোম্পানির লাভ হবে আর সিওর রেপুটেশন ভালো হবে। তখন আমরা দেখি ডিরেক্টর লি ওর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তুমি তো বলেছিলে যে হোক এটা ক্যান্সেল করবে, যাতে করে মেনশনটি আমার হাত থেকে না যায়, কিন্তু তুমি কিছু করতে পারলে না। পরের সিনে আমরা দেখি মেরি আর ইউজিকে এক ম্যানেজার কিছু ডকুমেন্ট করতে দেয়, আর ওদের সব ডকুমেন্ট চেক করতে থাকে। হঠাৎ করে তখন ম্যানেজার ইউজিকে ওদের বিয়ের ডেট জিজ্ঞেস করে আর ওদের অ্যাড্রেসও। তখন সাথে সাথে ইউজু এগুলো বলে দেয়, যেটা শুনে মেরি অনেক বেশি অবাক হয়ে যায়। ও তো বলেছিল ওগুলো চেক করেনি, মনে মনে একটু খুশিও হয়। তখন ম্যানেজার তো ওদের দুজনকে বলে কিছুক্ষণের মধ্যে ফর্মালিটি শুরু হবে, যেখানে ওদের ছবি তোলা হবে ডিরেক্টরের সাথে, আর এগুলো তো নিউজও দেখানো হবে, যেটা শুনে ওরা দুজনেই আরো বেশি শক্ত হয়ে যায়। ইউজু অনেক বেশি আপসেট হয়ে পড়ে, ও চাচ্ছে না ওর ফ্যামিলি এই ব্যাপারে কিছু জানতে পারুক। এখানে তো লেখা ছিল সব পাবলিসিটি ওদের মেনটেন করতে হবে। ইউজু অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে, আমি এখানে থাকবো না। মেরিওকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন ইউজুর কাছে একটি কল আসে, জোরে জোরে বলতে থাকে, আমার সব কলিগরা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আমি তো কিছুদিন হলো আফ্রিকা থেকে এসেছি, আমি তো টেস্ট করিয়েছি, এখনো রিপোর্ট আসেনি, কিন্তু আমি এখন পাবলিক প্লেসে আছি, এখন তো এ ভাইরাসটিও ছড়িয়ে যাবে। কল কেটে তো ওখানে এসে আবারও বসে ম্যানেজার এগুলো শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তখন খুব জোরে জোরে কাশতে থাকে, যেটা শুনে ম্যানেজার ওর সামনে থেকে উঠে সরে যায় আর বলে, তুমি এভাবে মাস্ক ছাড়া কেন ঘোরাফেরা করছো? আর আমাদের ডিরেক্টরের সামনে তুমি তো মাস্ক ছাড়া যেতে পারো না। এরপর আমরা দেখি ডিরেক্টরের সাথে ওদের ছবি তোলা হয়, কিন্তু এখানে দুজনেই মাস্ক। ইউজু এমন ভাবে ছিল যাতে করে ওকে চেনাই না যায়। এরপর ও তো মেরির উপর প্রচন্ড রেগে যায়, এখন তুমি সব সামলাও, আমি চলে যাচ্ছি। এরপর আমরা দেখি মেরিকে সাংহান মেনশনের চাবিটি দিয়ে দেয় আর মেরিকে বলে, তোমাকে আর তোমার হাজবেন্ডকে আমি নিজে পৌঁছে দিয়ে আসবো, আশেপাশে সব ঘুরিয়ে দেখাবো। মেরি অনেক বেশি আপসেট হয়ে পড়ে, বলে, আমার হাজবেন্ড তো চলে গিয়েছে, আর তোমার কষ্ট করা লাগবে না, আমি নিজেই যেতে পারবো। সাংহিয়ান বলে, না না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ও বাইরে এসে তখন ইউজুকে দেখতে পায়, ইউজুকে ওদের সাথে যেতে বলে। ইউজু ফার্স্ট বলে, আমি তো হসপিটালে যাব। তখন সাংহিয়ান বলে, চলো আমি তোমাকে হসপিটালে পৌঁছে দিই। কোন হসপিটালে যাবে? ইউজু বলে, ওয়েট ওয়েট, আমার তো অনলাইন রিপোর্ট চলে এসেছে, নেগেটিভ। বেচারা চাচ্ছিল এখান থেকে বের হতে, কিন্তু কোনোভাবে বের হতে পারছিল না। এরপর দেখি ওদের দুজনকে সাংহিয়ান ওই এরিয়াতে ওদের ভিজিট করাতে নিয়ে আসে, যেখানে আমরা দেখতে পারি প্রতিটা ম্যানশনই খুব লাক্সারিয়াস ছিল, খুব কোটিপতিরাই থাকে। এরিয়া দেখে তো মেরি অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও যখন প্যালেসে আসে তখন তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ দেখতে অনেক বেশি সুন্দর ছিল, একদম ড্রিম হাউস। মেয়ে ভাবতে থাকে বাসাটিও বিক্রি করে অনেক টাকা পাবে। একটু পরে আমরা দেখি ওই এরিয়াতে ইউজুর ফুফু
আর ইউংসু আসে, দুজনেই ইউজুর ব্যাপারে কথা বলতে থাকে, যেভাবেই হোক ইউজুকে কোম্পানি থেকে বের করবে। পুরো বাসাটি ওরা ঘুরে ঘুরে দেখছিল। মেরি তখন বলে, এখানে আমরা তো থাকতে পারবো না, কারণ আমাদের ওয়ার্ক প্লেস খুবই দূর। আমরা চাচ্ছি মেনশনটি বিক্রি করে দিতে। তখন সাংহিয়ান বলে, আমাদের টার্মসে লেখা আছে 3 মাস এ বাসাটি বিক্রি করা যাবে না। আর বলে, মাঝে মাঝে তো আমরা এখানে ভিজিটও করতে আসবো আপনাদের দেখার জন্য। যেটা শুনে ওরা দুজনই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাংহিয়ান বলে, আসলে আমরা এই মেনশন হ্যাপি কাপলদের দিয়েছি 3 মাসে টার্মটি রাখার কারণ হচ্ছে, যদি কোনো কাপল পাওয়ার সাথে সাথে সেটি বাসাটি বিক্রি করে দেয়, তাহলে আমাদের ইভেন্ট নিয়ে মানুষ মজা নিতে থাকবে। তখন সাংহিয়ান বলে, আসলে অন্য কেউ আর তোমাদের ভিজিট করবে না, আমি তোমাদের ভিজিট করতে আসবো, কারণ তোমাদের একদম সামনের বাসাটি হলো আমার। এতদিন আমার কোনো নেইবার ছিল না, ফাইনালি আমি কোনো নেইবার পেয়ে গেলাম। সেটা শুনে তো দুজনেই অনেক বেশি শক হয়ে যায়। সাংহিয়ান যখন ওখান থেকে চলে যায়, তখন আমরা দেখি ইউজু প্রচন্ড রাগারাগি করতে থাকে। তুমি আমাকে একদিনই কথা বলেছো, এখন কি আমি তোমার সাথে সারা জীবন থাকবো নাকি এখানে? তুমি আমার সময় নষ্ট করেছো। রিং আর সানগ্লাস খুলেও ও রেগে ওখান থেকে চলে যায়। বাইরে আসার পর তো ওর একটু খারাপ লাগছিল, ও কাইন্ড হার্টেড বলে কথা। ও তখন মেয়েকে কল দিয়ে সরি বলার জন্য, কিন্তু পেছন থেকে ও গাড়ির সাউন্ড শুনতে পায়। আর গাড়ির মধ্যে তো ওর আন্টি আর ওর কাজিন ছিল। ওনারা এখানে ইউজুকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই ওখানে সাংহিয়ান আসে আর বলে, তুমি এখানে একা কি করছো? তোমার ওয়াইফ কোথায়? যেটা শুনে ইউজু হাঁ করে ওই দিকেই তাকিয়ে থাকে। ফুফু ইউনসু যখন এটা শুনতে পায়, ওরা ভাবতে থাকে বিয়ে কবে করলো আর ও ওয়াইফ কোথা থেকে আসলো। আর তখনই আমরা দেখি কল পেয়ে মেরি বাইরে চেক করতে আসে মেরিকে। এখানে দেখে তো আরো বেশি ভয় পেয়ে যায়। ও বুঝতে পারছিল না এখন কি করবে। মেরিকে দেখে ইউজুকে ইশারা করতে থাকে, এখনই এখান থেকে চলে যাও। ফার্স্টে তো মেরি বুঝতেই পারেনি, কিন্তু যখনই ও বুঝতে পারে সাথে সাথে ওখান থেকে লুকিয়ে পড়ে। ইউজু এক্সকিউজ দিয়ে সাংহিয়ানকে এখান থেকে নিয়ে যায়। এখানে আমরা ফুফু আর ইউংসুকে দেখতে পাই। ওরা দুজন প্রচন্ড হয়ে পেয়েছিল। আসলে এখানে এসেছিল নিজেদের লিঙ্ক আপ বাড়াতে, ও যাতে জানতে না পারে আমরা এখানে কেন এসেছি। রাতে ইউসু মেরিকে কল করে বলে, আমি তো সাংহিয়ানকে বলেছি আমরা এখন বাসায় নেই। মেরি বলে, দেখেছো আমি তোমার ইশারা বুঝতে পেরেছি। আমি যদি সাথে সাথে ওখান থেকে না পালাতাম তাহলে তো তোমার প্রবলেম হয়ে যেত। ইউসু বলে, সবকিছু তোমার জন্যই হয়েছে। দেখেছো, একটা মিথ্যা কথা বলে এর জন্য 1000টা মিথ্যা কথা বলতে হয়। অন্যদিকে আমরা দেখি জিন আর ওর বাবা আসে গ্র্যান্ডমাকে দেখার জন্য। জিনের বাবা তো ওনার চেক আপ করে। এখানে আমরা এটাও জানতে পারি জিনের ফ্যামিলিও খুব রিচ ছিল। এখানে কথায় কথায় জিনের বাবা জিনের বিয়ের কথা বলে। গ্র্যান্ডমা তখন ইউজুর বিয়ের কথা বলে, যেটা শুনে জিন খুবই শাই ফিল করতে থাকে। পরের দিন আমরা দেখি কোম্পানিতে আসার পর তো ইউজু যেখানে ইউজুকে দেখে সেও সেখান থেকে লুকাতে থাকে, সেটা ইউজু বুঝতে পারে। ওর সামনে এসে বলে, আশ্চর্য, তুমি আমাকে দেখে লুকোচ্ছ কেন? তখন ইউজু বলে, আমি জানতাম তুমি আমার ওই চ্যালেঞ্জে জিতবে, এই জন্যই আমি তোমাকে চ্যালেঞ্জ করেছি। আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। তুমি আমার কাজিন বলে কথা। যেটা শুনে ইউজু ভীষণ হাসতে থাকে। এরপর ইউজু যখন ওখান থেকে চলে যায়, ইউজু তো ওকে বাধা দিতে থাকে ও যাতে এখনই সিঁড়িতে হোঁচট খায়। তখনই আমরা দেখি সাথে সাথে ইউজু বাচ্চারা সিঁড়িতে হোঁচট খায়। সেটাতে ইউজু অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি মিস্টার কো নামের এক এমপ্লয়ি আঙ্কেলকে এসে জানায়, আমি কিছু ইনফরমেশন জানতে পেরেছি, আমাদের কোম্পানি থেকে অনেক টাকা বিদেশি এক কোম্পানিতে ট্রান্সফার করা হচ্ছে, যেটা ইলিগাল ভাবে। চেয়ার উইমেন তো এ ব্যাপারে কিছু জানে না। আমি আরো ইনভেস্টিগেট করব, আমি বের করে ছাড়বো কোম্পানি থেকে কে এরকমটা করছে। তখন আঙ্কেল বলে, এখন তুমি এ ব্যাপারে কাউকে কিছু বলো না, আমিও তোমার সাথে এ ব্যাপারে ইনভেস্টিগেশন করব। আমরা তো এখন কাউকে বললে কেউ বিশ্বাসই করবে না, বরং যে কাজগুলো করেছে সে সতর্ক হয়ে যাবে। অন্যদিকে আমরা মেরিকে দেখি যে থাকার জন্য জায়গা খুঁজছিল, কারণ মেনশনেও একা থাকলে তো সাংহিয়ান ওর উপর সন্দেহ করবে। ওর ফ্রেন্ডকে ও কল করে, কিন্তু ওর ফ্রেন্ড তো আর্মিতে জয়েন হয়েছে, যেটাতে ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। কিন্তু তখনই রাস্তায় এক পোস্টার দেখতে পায়, অনেক কম টাকায় এখানে রাতে স্টে করে যাবে। পোস্টার দেখে তো ওর সাথে সাথে ওই জায়গায় চলে আসে। ওই হোটেলে আসার পর ও আশেপাশে সবকিছু একটু লক্ষ্য করে, কিন্তু কি আর করার, ও এখানে থাকারই ডিসিশন নেয়, কারণ বাকি হোটেলগুলো অনেক কস্টলি ছিল।
যেটা ও এফোর্ড করতে পারবে না। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে তখন দেখতে পাই অলরেডি ও লেট হয়ে গিয়েছে। আজকে ওর একটি মিটিং রয়েছে। এরপর আমরা দেখি ও তো এক ডাক্তারের সাথে দেখা করতে আসে, যেখানে ও নিজে কিছু ডিজাইন ডক্টরকে দেখায়। এরপর যখন ওখান থেকে যেতে নেয় হসপিটালে, ওর সাথে জিনের দেখা হয়ে যায়। জিন বলে, আরে তুমি তো ওই মেয়ে যাকে ইউজু নিয়ে এসেছিল। জিন তো ওকে কফির অফার করে। এরপর ওকে জিজ্ঞেস করে, ও আচ্ছা ওই দিন আসলে কি হয়েছিল? মেরি বলে, আসলে ওই দিন রাতে ইউজিনের গাড়ির সাথে আমার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি বলেছিলাম হসপিটালে যাওয়ার জন্য প্রয়োজন নেই, কিন্তু ও জোর করেছিল। ও নিজে হসপিটাল বিল দিয়েছে, এমনকি আমাকেও বাসায় পৌঁছে দিয়েছে। জিন বলে, হ্যাঁ ও আসলে খুব ভালো একটি মানুষ, ও সবাইকে সাহায্য করে। কিন্তু ও আমাকে বলেছে তুমি ওকে খুব বেশি উইয়ার্ড কথা বলেছিলে। তুমি নাকি নিজের হাজবেন্ড হওয়ার কথা ওকে বলেছিলে, এটা কি সত্যি নাকি? মেরি ভাবতে থাকে ও তো আমার ব্যাপারে সবকিছু ওকে বলে দিল। মেরি তখন বলে, আরে আমি তো ওর সাথে মজা করছিলাম। তখন জিন বলে, আসলেও তো আমি অনেক বেশি ক্লোজ, ও সব কথাই আমার সাথে শেয়ার করে। তখন মেরি জিজ্ঞেস করে, আর কি কি বলেছে আমার ব্যাপারে? তখন জিন বলে, না তেমন কিছুই বলেনি। মেরি তখন জানতে পারে ওর সিক্রেটটা তো ও জিনকে বলেনি। পরের সিনে দেখি মেরি স্টুডিওতে ইউজার কোম্পানির সাথে কোলাবোরেশন করার কথা হয়, যেখানে মেরি প্রেজেন্টেশন দেয় ওদের প্রজেক্টের ব্যাপারে। যে প্রেজেন্টেশন সবারই ভালো লাগে, যার কারণে ইউজার কোম্পানিতে ওদের সাথে কোলাবোরেশন করার জন্য রাজি হয়ে যায়। এই খুশিতে ওরা এই টিম সবাই মিলে আজকে ডিনার প্ল্যান করে। এই ডিনার তো ইউজু মেরিও আসে, সেখানে সবাই একসাথে ডিনার করে ড্রিঙ্কও তৈরি করে। একসাথে ওরা অনেক বেশি মজা করতে থাকে। এখানে হঠাৎ করে একসময় এক এমপ্লয়ি তো ওই লটারির কথা তোলে, যেটা নতুন এক কাপল পেয়েছে। ওরা যখন নিউজ চেক করতে নেয়, ইউজু আর মেরি দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা ওদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। মেরি তো সবাইকে ড্রিঙ্ক করার অফার করে, কিন্তু এখানে মেরি বেচারি নিজে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। মেরি যখন ওয়াশরুমে ছিল তখন তো কেউ জোর করে টিমের এক এমপ্লয়ি এসে মেরিকে বলে, আসলে বস খুবই কাইন্ড, তোমার তো বসকে ধন্যবাদ জানানো উচিত। এই উপলক্ষে তুমি আজকে বিল পে করে দাও। মেরি কিন্তু মেরির কাছে তো তেমন টাকাও ছিল না, কিন্তু ও তো বিল পে করার জন্য রাজি হয়ে যায়। এরপর যখন বিল পেমেন্ট করতে নেয়, এক এক করে ও সব কার্ডই ডিক্লাইন হয়, কোনোটাতেই টাকা ছিল না। তখন ইউজু এসে বলে, আরে বিল তুমি কেন পে করছো? বিল তো আমার পে করা উচিত। এরপর বিল দিয়ে দেয়। যেহেতু মেরি খুবই ড্রাঙ্ক ছিল, ইউজু বলে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। এরপর সবাইকে বিদায় জানিয়ে ওরা ওখান থেকে বের হয়ে যায়। মেরিকে ইউজু হোটেলে পৌঁছে দেয়। এখানে ও অনেক বেশি ড্রাঙ্ক ছিল। ইউজু তখন দেখতে পায় এই হোটেলে তো সিঁড়িও ছিল না। অনেক কষ্ট করে 5 নাম্বার ফ্লোরে ও মেরিকে নিয়ে ওঠে। এরপর মেরিকে যখন চাবির কথা জিজ্ঞেস করে, মেরি বলে, আমার কাছে নেই রিসেপশনে চাবি। বেচারা তখন আবারও নেচে যায় চাবির জন্য। এরপর ম্যানেজারকে ডেকে তো ইউজু দরজা খোলায়, কিন্তু রুমে আসার পর দেখতে পায় সবকিছু খুব এলোমেলো হয়ে পড়ে আছে। রুমের এই অবস্থা দেখেও ভীষণ অবাক হয়ে যায়। এখানে ইউজু লক্ষ্য করে যে ম্যানেজার এসেছে, উনি বারবার মেরির দিকে তাকাচ্ছিল। তখন ও তো ম্যানেজারকে রুম থেকে বের হয়ে যেতে বলে। এরপর ও যখন মেরিকে রুমে দিয়ে আসে, ওর কাছে তো ম্যানেজারকে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। কেউ গাড়ির কাছে আসার পর ওর গাড়ির চাবিটি তো ওর রুমে রেখে এসেছে। ও যখন মেরিকে কল করে তখন তো মেরির চিৎকারের সাউন্ড ও শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর সাথে সাথে দৌড়ে মেরির রুমে আসে, আর ওখানে ম্যানেজারকে দেখে খুব বেশি রেগে যায়। ও ভেবেছিল হয়তো ম্যানেজার ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। রেগে তখন ম্যানেজারকে খুব জোরে এক পাঞ্চ মারে, যেটাতে মেরি অনেক বেশি অবাক হয়ে যায়। আরে তুমি কি করছো? ও তো আমাকে সাহায্য করতে এসেছিল। আমি ইনস্ট্যান্ট নুডলস অর্ডার করেছিলাম, আমার পায়ে পড়ে গিয়েছিল। কিন্তু কিন্তু আজ তো এই এনভায়রনমেন্ট ভালো লাগে না। ও মেরিকে ওখান থেকে নিয়ে আসে। যেহেতু ও ম্যানেজারকে পাঁচ করেছে, এর জন্য তো কম্পনসেশন দিতে হয়। ও ইউজু বলে, তুমি থাকার জন্য অন্য জায়গায় খুঁজে নাও, আর যতদিন না খুঁজে পাচ্ছ ততদিন তুমি ওই ম্যানশনে থাকো। এরপর নিজে ওকে ম্যানশনে ড্রপ করে দেয়, আর বলে সাংহিয়ান এর থেকে একটু দূরে দূরে থেকো, কারণ ও তোমাকে যখনই দেখবে তখনই তোমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করবে। তারপর তো ওরা লুকিয়ে লুকিয়ে ম্যানশনে আসে। মেরি ভেবেছিল ও তো সাংহিয়ানের নজরে এই বাসায় থাকবে। এদিকে আমরা দেখি আঙ্কেল তো মিস্টার কোয়ের সাথে আবার দেখা করে, আর ওনাকে অনেক বেশি ধন্যবাদ জানায়। তুমি আমাকে যে ইনফরমেশন দিয়েছো সেটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল, আমাদের কোম্পানির লাখ লাখ টাকা বেঁচে যাবে। এরপর ওকে এনার্জি
ড্রিঙ্ক দেয়। মিস্টার কু যখন বাসায় ফিরছিল তখন এনার্জি ড্রিঙ্কটি পান করে হঠাৎ করে ওনার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় আর এখানে নিজের কন্ট্রোল হারিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টের ফলে তো মিস্টার কু এখানে মারা যায়। এখানে আমরা বুঝতেই পারছি আঙ্কেল নিজেকে যতটা ভালো দেখাচ্ছে উনি তো ততটাই ভয়ঙ্কর। এরপর আমরা মিস্টার কু এর ফিউনারালের সিন দেখি, যেখানে আসার পর আঙ্কেল তো আবারও ভালো মানুষের অভিনয় করা শুরু করে। দেখে কেউ বলতেই পারবে না এই অ্যাক্সিডেন্টটি ওর জন্যই হয়েছে। অন্যদিকে আমরা মেরিকে দেখি ম্যানশনের থেকে তো ওরা লাইফ ভালোই যাচ্ছিল, ওর কাছে তো এই বাসাটি প্রচন্ড ভালো লাগে, একদম ওর ড্রিম হাউস। কিন্তু ও সব সময় সাংহিওয়ানের থেকে লুকিয়ে থাকতো, কারণ ও তো সাংহিয়ানকে বলেছিল ওর ওয়ার্ক প্লেস অনেক দূরে, যার কারণে 2-3 মাস এখানে থাকতে পারবে না। অন্যদিকে আমরা মিস্টার লিকে দেখি যে সাংহিয়ানকে বলে যেভাবেই হোক এই কাপলকে আমরা ম্যানশন থেকে বের করব, ওদের মধ্যে কোনো দোষ বের করো, আমি আমার ম্যানশনটি ফেরত চাই, আমি আমার টাকা নষ্ট করতে চাই না। এখানে তো মিস্টার লি সাংহিয়ানকে খুব ক্রিটিসাইজ করতে থাকে, ওকে নিজের চাকরের মতো ট্রিট করতে থাকে। এগুলো তো সাংহিয়ানে প্রচন্ড রেগে যায়, কিন্তু ও মিস্টার লি এর সামনে নিজের রাগ সম্পূর্ণ কন্ট্রোলে রাখে। সব রাগ তো ওয়ার্কআউট করে বের করে দেয়। এদিকে মেরিকে দেখি যে রাতে বাসায় তো কোনো লাইট অন করে না, কারণ লাইট অন করলে তো সাংহিয়ান বুঝে যাবে যে এখানে কেউ থাকছে। কিন্তু একদিন রাতে প্রচন্ড মশা ছিল, মশা মারতে গিয়ে যখন ক্ল্যাপ করে তখনই তো লাইট অন হয়ে যায়। ও তো বুঝতেই পারছিল না কিভাবে লাইট অফ করবে, ও আবার তখন ক্ল্যাপ করে লাইট অফ করার জন্য, কিন্তু তখন তো আশেপাশে ও সব লাইট অন হয়ে যায়। বেচারি বুঝতে পারছিল না ও লাইট গুলো কিভাবে অফ করবে, যেহেতু সাংহিয়ান ওর পাশের বিল্ডিং এ ছিল। ও তখন লক্ষ্য করে লাইট অফ অন হচ্ছে বারবার। এরপরে সে ও দরজায় নক করে, প্রথমে তো মেরি দরজা খুলে না, তখন সাংহিয়ান ওকে কল করে। এরপর ও দরজা খুলে, মেরি বলে আমি বুঝতেই পারছি না এই লাইট গুলো আমি কিভাবে অফ করব। তখন সাংহিয়ান এসে ওকে সব বুঝিয়ে দেয় কিভাবে এখানে ইলেকট্রিক সিস্টেম গুলো কাজ করে। তখন সাংহিয়ান লক্ষ্য করে আশেপাশে সব জায়গায় ওরই জিনিসপত্র। মেরিকে জিজ্ঞেস, তোমার হাজবেন্ডের কোনো জিনিসই নেই এখানে, তোমার হাজবেন্ড কোথায়? মেরি বলে আসলে ও তো এখানে এখনো শিফট হয়নি, ওর জিনিসপত্র এখনো আনপ্যাক করা বাকি, ওর এখনো ওভারটাইম করতে হয়, যার কারণে ও সময় পাচ্ছে না। এরপর ও জিজ্ঞেস করে আচ্ছা তোমার হাজবেন্ড কোন কোম্পানিতে জব করে? মেরি বলে বড় কোনো কোম্পানি না, এমনি সাধারণ এক কোম্পানি। এরপর এক্সকিউজ দিতে থাকে যাতে করে সাংহিয়ান এখান থেকে চলে যায়। সাং যাওয়ার সাথে সাথেই মেরি কল করে সব ইউজুকে জানিয়ে দেয়। ইউজু বলে আমি বুঝতে পারি না তোমার কি সমস্যা, তুমি আবারও আমাকে পাশিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো। আচ্ছা আমি আমার কিছু জিনিসপত্র এই বাসায় রাখবো যাতে করে সাংহিয়ানের কোনো সন্দেহ না হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা রাখতে হবে সেটা ওদের বিয়ের ছবি, যার কারণে ওরা পরের দিনই ওদের বিয়ের ছবি তুলতে আসে। এরপর ওরা ওয়েডিং ড্রেস পরে ফটোশুট করতে আসে, কিন্তু মেরি যখন ব্রাইড সাজে মেরিকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। হাঁ করে ইউজু ওর দিকে তাকিয়ে থাকে। মেরি তো প্রচন্ড শাই ফিল করছিল। তখন ইউজু বলে যে যেহেতু অ্যাক্টিং করছো তাহলে ন্যাচারালি অ্যাক্টিং করো যাতে করে কেউ সন্দেহ না করে। এরপর তো ওরা কিছু ছবি তোলে, ওদের দেখে তো মনে হচ্ছে একদম রিয়েল কাপল। ইউজু যখন চেঞ্জ করতে যায় তখন ওখানে দেখতে পায় ওর কোম্পানির এক এমপ্লয়ি তখন ইউজুকে এখানে দেখতে পায়। ইউজুর সাথে আবারও রুমে ঢুকে পড়ে। ইউজুকে খুঁজতে খুঁজতে এমপ্লয়ি তো এখানে চলে আসে। ইউজু তখন কি করবে বুঝতে পারছিল না, হঠাৎ করে ও মেরিকে কিস করে। একটু পর তো ওই এমপ্লয়ি রুমে চলে আসে, তখন মেরিও ওকে কিস ব্যাক করে। এমপ্লয়ি তখন ওদের পেছন সাইড দেখে সরি বলে ওখান থেকে চলে যায়। কিসের ফলে তো দুজনই খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। এরপর আমরা দেখি ওরা দুজন তো মেনশনে এসে ওদের ছবির ফ্রেম লাগাতে নেয়, কিন্তু ওদের কাছে তো লাগানোর কোনো সরঞ্জামই ছিল না, যার কারণে ওরা সাংহিয়ানের কাছে যায় হেল্পের জন্য। এরপর সাংহিয়ান এসে ওদের ছবিটি লাগিয়ে দেয়। ওরা দুজন তো সাংহিয়ানের সামনে রিয়েল কাপলের মতো অ্যাক্ট করতে থাকে। তখন সাংহিয়ান বলে এখন তো উইকেন্ড, তোমাদের উচিত এখন বাসায় থাকা। তখন ইউজু বলে আসলে আমি খুব ব্যস্ত, এখন আমার কাছে খুব প্রেশার। এরপর সাংহিয়ান বলে আমি আজকে ঘুরতে বের হবো, তোমরা কি আমার সাথে যাবে? তখন মেরি বলে আসলে আমার আগে থেকেই প্ল্যান আছে। এটা বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ওয়ার্ক প্লেসে তো ওই এমপ্লয়ি বারবার ঘুরে ঘুরে ইউজিকে দেখছিল। ওর তো এখনো সন্দেহ হচ্ছিল ওকে ওই ফটোশুটের স্টুডিওতে ওর বসকেই দেখেছে।
ও তো টিমের সবাইকে এ ব্যাপারে বলে, কিন্তু কেউই বিশ্বাস করছিল না যে ইউজু যে কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে। এখন তো মেরিও ছিল, যেখানে শুনে মেরি প্রচন্ড ভয় পেতে থাকে। তখন এক এমপ্লয়ি ওকে বলে, তুমি চাইলে তো ওই ফটো স্টুডিওতে কল করে জিজ্ঞেস করতে পারো কালকে ওই সময় কে কে গিয়েছিল। তখন ওখানে ইউজু আসে, ইউজুকে দেখে তো এমপ্লয়ি ওর ফোন নিয়ে বের হয়ে যায় স্টুডিওতে কল করার জন্য। একটু পর তো মেরি খুব ঘাবড়ে যখন ইউজুকে এ ব্যাপারে জানায়, তখন ইউজু বলে, আরে তুমি টেনশন করো না, আমি তো ফেক নাম ইউজ করেছি। মেয়ে তখন ওকে সরি বলে কালকের ইনসিডেন্টের জন্য। এরপর তো ওর নিজের কিছু জিনিসপত্র দেয় আর বলে, এগুলো তুমি মেনশনে গুছিয়ে রেখো যাতে করে সাংখ্যানার সন্দেহ না করো। অন্যদিকে আমরা দেখি ইউজু গ্র্যান্ডমা মিস্টার কুয়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ মিস্টার কোম্পানির প্রতি খুবই লয়াল ছিল। গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে গ্র্যান্ডমা মিস্টার কুয়ের ফ্যামিলিকে হেল্প করার কথা বলে। তখন আঙ্কেল বলে, আপনি অনেককে যতটা ভালো মনে করছেন উনি ততটাও ভালো না। আসলে ও তো আমাদের কোম্পানির প্রতি লয়াল ছিল না। কিছুদিন আগেই আমি জানতে পারলাম আমাদের কোম্পানির থেকে কিছু টাকা লুটপাট করা হয়েছে। এরপর যখন আমি ইনভেস্টিগেশন করলাম তখন জানতে পারলাম মিস্টার কুং গাবলিং খেলে অনেক টাকা হেরেছে। এই টাকা পরিশোধ করার জন্য ও কাউকে না জানে কোম্পানির টাকা নিয়েছে। সেটা শুনে গ্র্যান্ডমা অনেক বেশি শকড হয়ে যায়। উনি তো ভেবেছিলেন মিস্টার কো অনেক বেশি ভালো, আসলে আঙ্কেল এত বেশি শয়তান ছিল যে নিজের সব দোষগুলো মিস্টার কোয়ের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। এরপর ওরা ফ্যামিলির সবাই যখন একসাথে ডিনার করছিল, এখানে সবাই মিস্টার কোয়ের মৃত্যু নিয়ে কথা বলছিল। তখন আঙ্কেল বলে ওঠে, ভালোই হয়েছে ও একাই গাড়িতে ছিল, যদি ওর ফ্যামিলি সবাই থাকতো তাহলে তো ওর অসাবধানতার জন্য পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে যেত। যেটা শুনি ইউজুর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর বাবা মা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল, শুধুমাত্র ও নিজেই বেঁচে ফিরেছে। ও তখন ডিনার না করে ওখান থেকে উঠে যায়। এরপর তো ইউজু এই অ্যাক্সিডেন্টের কথা ভাবতে থাকে। তখন আমরা দেখতে পাই ওই অ্যাক্সিডেন্টে তো ওর বাবা মা দুজনে মারা যাওয়ার পর ইউজুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ও অনেক কষ্ট করে নিজের গাড়ি থেকে বের হয়। তখন আমরা দেখি এক ট্যাক্সি ড্রাইভার ওকে সাহায্য করে। ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে ওই ছোট্ট মেয়েটি এসেছিল, যে মেয়েটি ওকে পুতুল দিয়েছিল। ইউজু যখন ওখান থেকে চলে আসছে তখন ও দেখেছিল মেয়েটি ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করছিল। ইউজু বুঝতে পারেনি ওই মেয়েটি কেন ওর বাবার মার মৃত্যুতে কান্না করছে। এদিকে আমরা মেরিকে দেখি যে বারবার কিসের কথা মনে করে এমব্রেস ফিল করছিল। আমি কি একটু বেশি করে ফেলেছি নাকি? অন্যদিকে আমরা ডক্টর জিনকে দেখি, ও তো ডিসিশন নেয় ও নিজের ফিলিংস এর কথা ইউজুকে কনফেস করবে। ও তো উইকেন্ডে ইউজুকে দেখা করার কথা বলে, যেটিতে ইউজু রাজি হয়ে যায়। জিন যে হসপিটালের ডক্টর ছিল সেখানে আমরা সাংহানকে দেখি, যে প্রতিদিন ডিরেক্টর লিকে দেখতে আসে। ওনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সাংহান প্রতিদিন ওনার জন্য খাবার নিয়ে আসতো। ডক্টর লি খুবই রুড ছিল, সব নার্সদের সাথেই খারাপ আচরণ করতো। কোনো স্টাফই ওকে মেডিসিন দিতে পারতো না, একমাত্র সাংহান ওর সাথে কথা বলতে পারতো। লি এর কথা তো সব নার্সেরই গসিপ করতে থাকে। এত রুড পেশেন্ট আমি কখনো দেখিনি। আর ওর এত রাগ কিভাবে এই ছেলেটি সহ্য করে, যেগুলো জিনও শুনতে পায়। মেরি ইউজুকে তো সাংহান বলছিল ওরা ওদের বাসাটি ভিজিট করবে। সাংহানের সাথে ডিরেক্টর লিও আসবে, যার কারণে ওরা পুরো বাসাটি খুব সুন্দরভাবে সাজায়, একদম ম্যাচিং ম্যাচিং কাপড় শুজ, কাপড় মগ সহ অনেক কিছু ওরা নিয়ে এসে, যাতে করে কোনোভাবেই ওদের সন্দেহ না হয়। ওরা তো প্র্যাকটিস করতে থাকে কিভাবে মিস্টার লিয়ের সামনে ওরা অভিনয় করবে, ওরা হানিমুনে কোথায় যাবে এগুলো ঠিক করে, ওরা কি বলবে, আর ওরা কোথায় প্রথমে মিট করেছিল, কিভাবে দেখা হয়েছিল, কবে প্রেমে পড়েছিল, সবই ওর বানাতে থাকে। এখানে মেরি তো ওর ফিয়ান্সের কথা বলে, ওদের কিভাবে দেখা হয়েছিল। আর ইউজু এটাও জানতে পারে মেরি সব অ্যাপার্টমেন্টের টাকা জোগাড় করেছিল। ওরা হানিমুনে কোথাও যাবে, কি করবে, সব টাকা মেরে দিয়েছিল। এমনকি মেরি ওর ফিয়ান্সের খরচ চালাতো, কিন্তু শেষে কি হলো, ওর ফিয়ান্সে ওকে চিট করলো। তখন ইউজু বলে, এই চিটারের তোমাকে ডিজার্ভ করে না, নিশ্চয়ই তোমার লাইফে এমন একজন আসবে যে তোমাকে ডিজার্ভ করবে। অন্যদিকে আমরা সাংহাইকে দেখি পুলিশ স্টেশনে এক লোকের সাথে দেখা করতে আসে। আসলে মিস্টার লি এই লোকটাকে ইচ্ছে মতো মেরেছিল। লোকটি তো এর উপর কেস করতে এসেছে। সাংহান বোঝানোর চেষ্টা করতে, কেস না করতে, আর কম্পনসেশন হিসেবে যত টাকা চাইবে আমি তত টাকাই দিব।
লোকটি অনেকগুলো টাকা চেয়ে বসে, এরপর তো ও টাকাটি দিয়েও দেয় আর সিসিটিভি ফুটেজও ডিলিট করে নেয়। আর ডিরেক্টর লি এর বাবার সামনে সাংহিয়ান লিকে এমন ভাবে শো করে মনে হচ্ছিল ডিরেক্টর লি এখানে ভিকটিম। এত কিছু করার পরও ডিরেক্টর লি তো ওকে ধন্যবাদ জানায় না, বরং ওকে অনেক কথা শোনাতে থাকে। এত টাকা তুমি কি করেছ, আমার টাকা তুমি মেরে তো দিচ্ছ না। আর ওকে আর অনেক কথা, অনেক ইনসাল্ট আর নিজের সার্ভেন্টের মতো ট্রিট করতে থাকে, যেগুলো বাইরে থেকে ডক্টর জিনও শুনতে পায়। এগুলো শুনে ডক্টর জিনের প্রচন্ড খারাপ লাগে। ও এখানে জিনকে দেখে অনেক বেশি এমব্রেস ফিল করতে থাকে। এক অচেনা মানুষের সামনে এভাবে ইনসাল্ট করাকে মেনে নিতে পারে না। এদিকে আমরা মেরি আর ইউজুকে দেখি, ওদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ও তো ইউজুকে দেখায় ও নেক্সট প্রেজেন্টেশনের জন্য কি কি রেডি করছে। ও তো ডিজাইনিং এ অনেক বেশি ভালো ছিল, যেটাতে ইউজু ইমপ্রেস হয়ে যায়। মেরি তো পরবর্তীতে তার উইমেনের সামনে প্রেজেন্টেশন দেবে, যেটাতে ও একটু ঘাবড়াচ্ছিল। একটু পরই ইউজুর কাছে জিনের কল আসে। আজকে তো ওর জিনের সাথে দেখা করার কথা ছিল, যেটা ইউজু পুরোপুরি ভুলে গিয়েছিল। তখন জিন বলে, আচ্ছা তুমি আসতে পারবে না, সমস্যা নেই, আমার কিছু কাজ আছে, আমরা তো আজকে নাইট শিফটে রয়েছি। এটা বলে ও কল কেটে দেয়। কিন্তু আমরা পরে দেখি ও খুব মন খারাপ করে বাড়ি আসে ড্রিঙ্ক করার জন্য। ওখানে তখন ও সাংহাইকে দেখতে পায় যে একা একা অনেক বেশি ড্রিঙ্ক করছে। ও সাংহাইকে দেখে বলে, তোমার ডিরেক্টর তো অনেক বেশি খারাপ, তোমার উচিত এই জবটি ছেড়ে দেওয়া। তুমি কিসের জন্য এ বসের সাথে কাজ করছো, তোমার কি সেলফ রেসপেক্টও নেই? যেটা শুনে সাংহাই প্রচন্ড রেগে যায়। আমি তোমার থেকে কোনো সাজেশন চাইনি, আমাকে একা থাকতে দাও। যেটা শুনে জিন প্রচন্ড রেগে যায়। পরের সিনে দেখি কোম্পানিতে আজকে ইউজার প্রেজেন্টেশন। আজকে সব শেয়ার হোল্ডারদের সামনে নিজের ফার্স্ট প্রেজেন্টেশন দিচ্ছে। একটু পর তো মেরি ওর ডিজাইন গুলো দেখাবে, নিজের ডিজাইনের উপর প্রেজেন্টেশন দেবে, যেটাতে ও খুবই ভয় পাচ্ছিল। কারণ আজকে প্রেজেন্টেশন যদি ভালো লাগে তাহলেই ওদের স্টুডিওর সাথে লং টার্মে একটি কন্ট্রাক্ট হবে। তো ও প্রচন্ড ভয় পাচ্ছিল। কিন্তু তখনই ওর কাছে ওর মায়ের টেক্সট আসে, আমি তো শিউলে এসেছি, তোমার ইনল ফ্যামিলির সাথে দেখা করতে যাব, ওনাদের জন্য তো আমি অনেক গিফটও নিয়ে এসেছি। যেটা দেখে মেরি প্রচন্ড ঘাবড়ে যায়। ওর সাথে সাথে ওর মাকে কল করার চেষ্টা করে, কিন্তু ওর মাকে আমরা দেখি নিজের ফোনটি তো ব্যাগের মধ্যে রেখে দেয়, যার কারণে ফোনের সাউন্ড শুনতে পায় না। মেরি খুবই আপসেট হয়ে পড়ে। একটু পরে ইউজু ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মেরি তখন ওর সাথে পুরোপুরি বিষয়টা শেয়ার করে। ইউজু বলে, তুমি এখন নিজেকে শান্ত রাখো, এখন তোমার প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তোমার স্টুডিওর জন্য খুবই জরুরি, তুমি নিজেকে সামলাও। আচ্ছা তুমি তোমার মায়ের অ্যাড্রেস দাও, আমি তোমার মাকে পিক করে নিয়ে আসছি। এরপর তো মেরি ইউজুকে ওর এক্সপিরিয়েন্সের বাসার অ্যাড্রেস দেয়। পরের সিনে আমরা দেখি মেরির মা যখন ওখানে আসে, তখন তো ওর ফিয়ান্সের মা আর বোন দুজনে অনেক খারাপ আচরণ করে। এখানে মেরিকে খুব ক্রিটিসাইজ করতে থাকে, এমনকি ওর মাকে অনেক কথা শোনায়, যেগুলো শুনে ওনার অনেক বেশি খারাপ লাগে। ওনার মুখের উপরেই দরজা লাগিয়ে দেয়। একটু পর তো ইউজু ওখানে আসে, আর ওনাকে এই অবস্থা দেখে ইউজুর প্রচন্ড খারাপ লাগে। এরপর তো জিজ্ঞেস করে, আপনি মেরির মা তাই না? আর ওনাকে নিজের গাড়িতে উঠতে বলে। মেরির মা তো খুবই এমব্রেস ফিল করছিল। ওরা একটু আগে যা বলেছে তুমি শুনেছো তাই না? আসলে মেরি মোটেও এরকম না, মেরি অনেক বেশি ভালো। তখন ইউজু বলে, হ্যাঁ ও অনেক ভালো। মেরির মা বলে, ছোট থেকে মেরি অনেক কষ্ট করেছে, ও নিজেকে অনেক স্ট্রং রেখেছে, ও আমাকে নিজের কষ্টের কথা বলতো না, আমি কষ্ট পাবো বলে। অন্যদিকে আমরা দেখি মেরির প্রেজেন্টেশন শেষ হওয়ার সাথে সাথে ওর মাকে কল করে, তুমি কোথায়? ওর মা বলে, আরে তুমি টেনশন করো না, আমি ইউজুর সাথে রয়েছি, আমি তো তোমার ইনলো ফ্যামিলির সাথে দেখা করতে যাইনি, আসলে আমার কিছু কাজ পড়ে গিয়েছে, যার জন্য আমি আবারও গ্রামে ফিরে যাচ্ছি। এটা বলে কল কেটে দেয়। এরপর মেরির মা তো ইউজুকে বলে, তুমি প্লিজ মেরিকে বলো না আমার সাথে যে ওনাদের দেখা হয়েছিল। আর মেরি তো আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি, ওর ফিয়ান্সের সাথে যে ওর সম্পর্ক নেই, তুমি ওকে এ ব্যাপারে প্লিজ কিছু বলো না। ইউজু বলে, না আমি ওকে কিছুই বলবো না। পরের সিনে দেখি ইউজু মেরিকে কল করে বলে, তোমার মা তো আমাকে কিছু খাবার দিয়ে গেছে, আমি তোমার বাসায় নিয়ে আসছি। একটু পর তো মেরির কাছে একটি কল আসে। পরের সিনে আমরা মেরিকে দেখি, যার মন প্রচন্ড খারাপ ছিল। একটু পর তো ওর বাসায় ইউজু আসে। ইউজু ওর ফেস দেখে বুঝতে পারে যে ওর মন খারাপ। জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ফার্স্টে তো মেরি কিছুই বলতে চাচ্ছিল না। এরপর বলে, আমি জানতে পারলাম আমার মা তো ওদের কাছে দেখা করতে গিয়েছিল।
তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ওর ফিয়ান্সের বোন ওকে কল করে অনেক কথা শোনাতে থাকে। তোমার মা তো আমাদের বাসায় এসেছিল, তোমার মাকে কি তুমি এ ব্যাপারে কিছুই বলনি? উনি এসে আমাদের অনেক বিরক্ত করেছে। মেরি তখন সরি বলে, আমি মাকে এ ব্যাপারে বলিনি। মেরি তো মনটা অনেক বেশি খারাপ ছিল আমার জন্য, আমার মা ইনসাল্টেড ফিল হলো। তখন ইউজু বলে, তোমার তো উচিত তোমার মাকে সব সত্যিটা বলা। পরের সিনে আমরা দেখি মেরি ওর মাকে কল করে ওর সাথে কি কি হয়েছে সবকিছু ওর মাকে বলতে থাকে। তখন মেরির মা বলে, আমি বুঝতে পেরেছি ও কিরকম ছেলে, তুমি ওকে ছেড়ে দিয়েছো, খুব ভালো করেছো। মেরির মা বলে, তোমার নিজের খেয়াল রাখো, ওই অ্যাপার্টমেন্টে তুমি এখন থেকে একাই থেকো। ওটা তো ফ্রডের হাতে চলে গিয়েছিল, কিন্তু জানো আমি এখন এক ম্যানশনে থাকি যেটা আমি লটারিতে জিতেছিলাম। ও তো ওর মাকে বলে কিভাবে লটারি জিতেছে। ওর মা বলে, আচ্ছা তুমি সাবধানে থেকো, এমন কিছু করো না যেটাতে তুমি ধরা পড়ে যাবে। তখন তো মেরি প্রচন্ড অবাক হয়ে যায়, ওর মায়ের মুখ থেকেও একদম শুনেছে। মেরির মা তো মেরির ফিয়ান্সে আর মেরির সাথে একটা ছবি নিজের কাছে রেখেছিল, সাথে সাথে ইউজুর ছবিটি ছিঁড়ে ফেলে আর অনেক বেশি খুশি ছিল মেরি একটা ম্যানশন জিতেছে। অন্যদিকে আমরা ইউজুকে দেখি যে জিনের সাথে ডেটে ছিল। জিন তখন বলে, দিনের শেষে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। ইউজি জিজ্ঞেস করে, তোমার আবার কোন ফ্রেন্ড? জিনি বলে, আমি তোমার সাথে পরে দেখা করবো, এখন আমার যেতে হবে। এরপর তো ইউজুকে বিদায় জানিয়ে ও চলে যায়, কিন্তু ইউজুর তো একটু সন্দেহ হচ্ছিল। ও তখন জিনকে ফলো করতে থাকে, আসলে ও কার সাথে দেখা করতে যাবে। এরপর তো ফলো করতে করতে দেখতে পায় জিন এক রুমের সামনে আসে আর রুম থেকে একটি লোক বের হয়। ওদেরকে এভাবে দেখে ও তো অনেক বেশি শক্ত হয়ে যায় আর বুঝতে পারে না যে জিন ওর সাথে চিট করছে। আর অন্যদিকে আমরা মেরিকে দেখি ওর মা যে খাবারগুলো এনেছিল খুব মজা করে খাচ্ছে। ওর মা তো একটু পর ওকে কল করে জিজ্ঞেস করে, আমার পার্সটি তো কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি ইউজুকে জিজ্ঞেস করে দেখো তো ওর গাড়ির মধ্যে আমি ফেলে এসেছি না। তো ইউজুর গাড়িতে আসে চেক করতে, অনেকক্ষণ খোঁজার পর পার্সটি দেখতে পায়, কিন্তু পার্সের মধ্যে একটা ছবি দেখে ও তো প্রচন্ড শকড হয়ে যায়। ও একটি ফ্যামিলি ফটো দেখতে পায় আর ছোট একটা বাচ্চা মেয়েকে যার হাতে ওই পুতুলটি ছিল, আর ওই বাচ্চাটাকে দেখতে পায় যে বাচ্চাটি ওকে সেম পুতুলটাই দিয়েছিল। তার মানে ছোটবেলায় যে বাচ্চাটি ওকে পুতুল দিয়েছিল সেটা ছিল মেরি। ও তখনই ওই দিন হোটেলের কথা ভাবতে থাকে, হোটেলেও ও এই ছবিটি দেখেছিল। তখনই ও জানতে পেরেছিল ওর ছোটবেলায় ওই মিষ্টি ক্রাশি হলো মেরি। এত বছর ধরে মেরিকে খুঁজে এসেছে কিন্তু মেরি ওর সামনেই। এরপর থেকেই তো ইউজু ওর সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে, এজন্যই তো ওকে এত সময় দিচ্ছিল, ওর সব কাজে সাহায্য করছিল, এমনকি নিজের কোম্পানিতেও ওকে জায়গা করে দিচ্ছিল। ও যতবারই ডিপ্রেশনে চলে যেত ততবারই এই পুতুলটি নিজেকে খুব রিলিফ ফিল করতো, মনে হতো ওর সাথে কেউ আছে, কেউ ওকে সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে আমরা দেখি মেরির এক্সপিরিয়েন্স ইউজু কোরিয়াতে ব্যাক করে আর কোরিয়াতে ফিরে ও কেউ একজনকে কল করে। এদিকে আমরা মেরিকে দেখি ওর কাছে তো ইউজুর কল আসে, ও জিজ্ঞেস করে পার্সটি পেয়েছ? ইউজু বলে, কিসের পার্স? আমি তো আবারও কোরিয়ায় ফিরে এসেছি। সেটা শুনে তো প্রচন্ড শকড হয়ে যায়, ও ওর ফিয়ান্সে আবারও ফিরে আসতে চাচ্ছে। আর এখানে আজকের এই পার্টটি শেষ হয়ে যায়। পরের পার্ট গুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন ড্রামাটি দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন। থ্যাংক ইউ।